ডিয়ার স্টুডেন্টস, দেখতে দেখতে আমরা প্রেসি রাইটিং সিরিজের 7 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের জন্য একটা সুন্দর প্যাসেজ নিয়ে এসেছি। প্যাসেজটা পড়লেই ভালো লাগবে। আমরা প্রথমে প্যাসেজটা পড়ব, একটা অর্থ বার করব, তারপরে ইম্পর্ট্যান্ট যে শব্দগুলো আছে যেগুলো আমাদের কাছে আননোন মনে হচ্ছে সেই শব্দগুলোর মানে আমরা জানবো। তারপরে আমরা আরেকবার প্রেসিটা পড়ে ইম্পর্ট্যান্ট লাইন, ইম্পর্ট্যান্ট ফ্রেজ এগুলোকে আন্ডারলাইন করব। তারপরে আমরা কি করব, প্যাসেজটা পড়ে প্যাসেজটা থেকে একটা সিনপসিস করব কয়েকটা লাইনের মধ্য দিয়ে, এবং সব থেকে শেষে আমরা প্রেসি রাইটিংয়ে যাব। প্রথম লাইনটাতে কি আছে? ইট হ্যাজ বিন ওয়াইজলি সেড দ্যাট অ্যাডজেক্টিভ ইজ অ্যান এনিমি অফ নাউন। এটা ওয়াইজলি বলা হয়ে থাকে যে অ্যাডজেক্টিভ নাউনের শত্রু। কার শত্রু? নাউনের। পরে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে কীরকম, ইফ উই মেক এ হ্যাবিট অফ সেইং দিস ইজ এ ট্রু ফ্যাক্ট। আমরা যদি বলা অভ্যাস করি যে দিস ইজ এ ট্রু ফ্যাক্ট, উই শ্যাল কাম আন্ডার সাসপিশন হোয়েন উই চুজ টু টেল মেরলি আ ফ্যাক্ট। আমরা একটা সন্দেহের মধ্যে পড়ব যে কোথায় শুধুমাত্র এই ফ্যাক্ট শব্দটা লিখব। মানে ফ্যাক্ট দিলে যদি আমরা ট্রু এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করি তাহলে কি হবে? ফ্যাক্ট এই যে নাউনটা সেটা কোথাও না কোথাও ফিবল বা নিস্তেজ হয়ে পড়ছে। ইফ এ ক্রাইসিস ইজ অলওয়েজ অ্যাকিউট, কোনো একটা ক্রাইসিস একটা নাউন, এই শব্দটা ব্যাখ্যা করার জন্য আমরা সর্বদা যদি অ্যাডজেক্টিভ রূপে অ্যাকিউট ব্যবহার করি। অ্যান্ড অ্যান এমার্জেন্সি অলওয়েজ গ্রেভ, যদি কোনো এমার্জেন্সি ঘটনা থাকে বা নাউন এই শব্দটা ব্যবহার করি এবং এর পূর্বে সর্বদা গ্রেভ এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করি, হোয়াট উইল বি লেফট ফর দোজ ওয়ার্ডস টু বি ডান বাই দেমসেলভস। তাহলে এই যে এমার্জেন্সি অথবা ক্রাইসিস, এই শব্দগুলো নিজেরা নিজের কি অর্থ প্রকাশ করবে? তাহলে এই ধরনের অ্যাডজেক্টিভ আমরা বারবার ব্যবহার করার ফলে কি হচ্ছে? নাউন তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। ইফ এ ডিসিশন ইজ অলওয়েজ কোয়ালিফাইড বাই ডেফিনাইট, এ ডিসিশন বাই ইটসেলফ বিকামস এ পোর থিং। যদি একটা ডিসিশন বা সিদ্ধান্ত, এই শব্দটা এটা নাউন, এই নাউনের পূর্বে যদি এই ডেফিনাইট অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয় তাহলে কি হবে? এই ডিসিশন শব্দটা নিজেই যেন বেচারা হয়ে পড়বে, অর্থাৎ এ যেন তার ওজনটা হারিয়ে ফেলবে। অর্থাৎ ডিসিশনের যে নিজস্ব অর্থ আছে, এর যে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা যেন ডিক্রিজ হয়ে যাচ্ছে। ইফ কন্ডিশন ইজ কাস্টমারিলি ডেসক্রাইবড অ্যাজ এসেন্সিয়াল, যদি কোনো কন্ডিশন, এই নাউনটাকে আমরা প্রথাগতভাবে যদি এসেন্সিয়াল কন্ডিশন বারবার লিখতে শুরু করি তাহলে কি হবে? কন্ডিশন তার অর্থ হারিয়ে ফেলবে। তখন যেন মনে হবে এসেন্সিয়াল এই শব্দটাই বেশি গুরুত্বপূর্ণ। এসেন্সিয়ালটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ডিসিশনটা হচ্ছে নাউন। উই শ্যাল ডাউট হোয়ার এ কন্ডিশন উইদাউট অ্যান অ্যাডজেক্টিভ ইজ রিয়েলি এ কন্ডিশন অ্যাট অল। তাহলে আমাদের মনে প্রশ্নই আসতে পারে যে একটা কন্ডিশন অ্যাডজেক্টিভ ছাড়া কি কন্ডিশন হবে? এতগুলো প্রশ্ন আমাদের মনে আসছে। ইফ এ পার্ট অলওয়েজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, কোনো একটা ঘটনা যখন আমরা ব্যবহার করব পার্ট এই শব্দ নাউনটার ক্ষেত্রে, তাহলে এই নাউনটার পূর্বে যদি আমরা ইন্টিগ্রাল পার্ট দিই, ইন্টিগ্রাল অ্যাডজেক্টিভ ইনসেপারেবল পার্ট দিই, তাহলে কি হবে? দেয়ার ইজ নাথিং লেফট ফর এ মেয়ার পার্ট। আমরা যদি বলি শুধু, অন্য অর্থে এই শুধু পার্ট যে শব্দটা আছে এই নাউনটার জন্য আর কিছুই অবশিষ্ট থাকলো না। এই পার্ট নাউন শব্দটার জন্য আর কোনো কিছুই অবশিষ্ট থাকলো না এক্সেপ্ট টু বি এ স্পেয়ার পার্ট। আমরা গাড়ির স্পেয়ার পার্টসের গল্প জানি, অর্থাৎ বাড়তি অংশ ছাড়া আমরা কিছুই বুঝতে পারবো না। অথবা আমরা বলতে পারি এই যে পার্ট শব্দটা, শুধু পার্ট যেন অর্থহীন হয়ে পড়ছে। এই প্যাসেজটা পড়েছিল আমাদের পিএসসি ক্লার্কশিপ 2003 সালে। পুরো প্যাসেজটাতে কতগুলো শব্দ আছে? 119টা শব্দ আছে। আমি এই প্যাসেজটা পড়ে বেশ কিছু শব্দ আননোন হিসাবে তোমাদের কাছে তুলে ধরেছি। এর বাইরে যদি কোনো আননোন শব্দ তোমাদের মনে হয় নিশ্চয়ই তোমরা খাতায় লিখবে। তাছাড়া আমাদের শব্দ ভাণ্ডার বাড়বে না, আর শব্দ ভাণ্ডার না বাড়লে আমরা নতুন প্যাসেজ পড়তে পারবো না। শব্দ ভাণ্ডার না বাড়লে নতুন প্যাসেজ পড়ার আগ্রহ আমাদের হারিয়ে যাবে, কারণ সেই সব প্যাসেজগুলো আমাদের কাছে কঠিন মনে হবে। তাই তোমাদের বলবো প্রত্যেকটা প্যাসেজ
পড়ে যতগুলো সম্ভব আননোন ওয়ার্ড খুঁজে বার করবে, তার অর্থ উদ্ধার করবে, তাহলে কি হবে, আমাদের ওয়ার্ড স্টক বাড়বে। আর ওয়ার্ড স্টক বাড়লেই আমাদের ক্ষেত্রে ইংরেজি পড়া, ইংরেজি লেখা বা ইংরেজি লেখাকে রিয়েলাইজ করা অনেক সহজ মনে হবে। প্রথমে আমি কি পাচ্ছি, একটা শব্দ এনিমি, এর এগেনস্টে ফো। এনিমি মিন শত্রু। সাসপিশন, ডাউট, সন্দেহ। ম্যারিলি, অনলি বা সিম্পলি। অ্যাকিউট, ভেরি সিরিয়াস অথবা সেভিয়ার। গ্রেভ, ভেরি সিরিয়াস অ্যান্ড ইম্পর্ট্যান্ট। ডেফিনাইট, স্পেসিফিক। ইন্ট্রিগাল, বিং অ্যান এসেন্সিয়াল পার্ট অফ সামথিং। Customarily, the way people usually do in a particular place or situation. Mere, this word used to emphasize how small somebody or something is. Spare part, extra part. তাহলে আমরা কি করব, সর্বদা প্যাসেজটা পড়ে যতগুলো আননোন শব্দ পাবো সেই শব্দগুলো তুলে ধরব, তার অর্থ লিখব। এরপর প্যাসেজটাতে আমরা ইম্পর্ট্যান্ট লাইনগুলো আন্ডারলাইন করব। It has been wisely said that adjective is an enemy of a noun. If we make a habit of saying this is a true fact, we shall come under suspicion when we choose to tell merely a fact. Crisis is always acute. Emergency grave. What will be left for those words do by themselves? Condition is always qualified definite. If a decision is always qualified definite, decision itself becomes a poor thing. Condition essential adjective দিয়ে যোগ করা হচ্ছে। If a condition is customarily described as essential, we shall doubt whether a condition without an adjective is really condition at all. If a part always an integral part, there is nothing left for a mere part except to be a spare part. তাহলে আমরা প্যাসেজটা পড়ে ইম্পর্ট্যান্ট লাইন, ফ্রেজ বা শব্দগুলোকে আমরা আন্ডারলাইন করলাম। এরপর আমরা প্যাসেজটা থেকে একটা সিনপসিস বার করব কয়েকটা লাইনের মধ্য দিয়ে। আমি 5টা সেন্টেন্সের মধ্য দিয়ে একটা সিনপসিস তৈরি করেছি। ইট ইজ সেড দ্যাট অ্যাডজেক্টিভ ইজ অ্যান এনিমি অফ এ নাউন। এটা বলা হয়ে থাকে যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের একটা শত্রু। ইট ইজ সেড দ্যাট অ্যান অ্যাডজেক্টিভ এভাবে করতে পারি, অথবা এই ডিটারমিনার এখানেও দেবো না, এখানেও দেবো না। অ্যাডজেক্টিভস আর নাও ওয়াইডলি ইউজ বিফোর নাউন্স। অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে এখন অহরহভাবে ব্যবহার হচ্ছে। দিস ট্রেন্ড এমফাসাইজেস এ নাউন। এই প্রবণতা একটা নাউনকে এমফাসাইজ করে, বাট ডিক্রিজেস দ্য ভ্যালু অফ আ নাউন। একটা নাউনের মূল্যের বা অর্থের গুরুত্ব কমিয়ে দেয়। এই ট্রেন্ডটা কি, অত্যধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা, কার পূর্বে, নাউনের পূর্বে, নাউনকে এমফাসাইজ করার জন্য। 4 নম্বর সেন্টেন্সে কি লিখেছি, দিস ক্রিয়েটস অলসো ডাউট অ্যাবাউট দ্য একজ্যাক্ট মিনিং অফ এ নাউন। যদি এইভাবে অ্যাডজেক্টিভ বারবার নাউনের পূর্বে ব্যবহার করা হয়, তাহলে কি হয়, পাঠকের মনে একটা সন্দেহ তৈরি হয় যে নাউনের আসল অর্থ কী। একটা নাউন নিজেই একটা স্বাবলম্বী শব্দ, তার একটা ওজন আছে, তার একটা ভ্যালু আছে, কিন্তু যদি এইভাবে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে ব্যবহার করা হয়, কি হয়, নাউনের অর্থ যেন অর্থহীন হয়ে পড়ে এবং নাউনের প্রকৃত অর্থ নিয়ে পাঠকের মনে সন্দেহ তৈরি হয়। Thus poor nouns become helpless and suffer from identity crisis. এইভাবে বেচারা নাউন কি হচ্ছে, বারবার অ্যাডজেক্টিভ ব্যবহার করার ফলে নিজে যেন অসহায় হয়ে পড়ছে এবং সে যেন আইডেন্টিটি ক্রাইসে ভুগছে, অর্থাৎ অস্তিত্ব সংকটে ভুগছে। তাহলে আমি এখানে কি করলাম, পুরো প্যাসেজটা পড়ে প্যাসেজটার একটা সিনপসিস করলাম এই 5টা সেন্টেন্সের মধ্য দিয়ে। এরপর আমরা প্যাসেজটার থেকে একটা প্রেসি তৈরি করব। টাইটেল দিতে হবে, এটা সহজ টাইটেল, অ্যাডজেক্টিভ ভার্সাস নাউন, অথবা অ্যাডজেক্টিভ অ্যান এনিমি অফ এ নাউন। এভাবেও করা যায়, অন্য ধরনের টাইটেলও করা যায়। যে টাইটেল উপযুক্ত মনে হবে অবশ্যই লিখে নিও, কমেন্ট বক্সেও লিখতে পারো। ইট হ্যাজ বিন সেড দ্যাট অ্যাডজেক্টিভস আর গ্র্যাজুয়ালি এনগালফিং দ্য ভ্যালু অফ নাউন্স। এটা বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ কী করছে, ধাপে ধাপে নাউনের ভ্যালুটাকে বা গুরুত্বকে গিলে ফেলছে। ফর দ্য সেক অফ এমফাসিস
অ্যাডজেক্টিভস আর ইউজড ওয়াইডলি বিফোর দ্য নাউন্স। এমফাসিস দেওয়ার জন্য বা এমফাসিসের প্রয়োজনে অ্যাডজেক্টিভ ওয়াইডলি ইউজ হচ্ছে, মানে অনেক বেশি পরিমাণে ইউজ হচ্ছে নাউনের পূর্বে। দিস ট্রেন্ড, এই প্রবণতা, ডেপ্রিসিয়েটস দ্য ভ্যালু অফ এ নাউন, নাউনের অর্থের অবমূল্যায়ন ঘটাচ্ছে। দাস নাউন্স বিকামস ফিবল, এইভাবেই নাউন নিস্তেজ হয়ে পড়ছে। অ্যান্ড সাফার ফ্রম আইডেন্টিটি ক্রাইসিস, কিসের ভুগছে? অস্তিত্ব সংকটে ভুগছে, অর্থাৎ নাউনের অস্তিত্ব যেন বিপন্ন হয়ে পড়েছে। পুরো প্যাসেজটা পড়ে আমি যে প্রেসিটা তৈরি করেছি সেই প্রেসিটা 42 ওয়ার্ডসের মধ্যে আছে। আর মূল প্যাসেজটা কত শব্দের মধ্যে ছিল? 119 ওয়ার্ডস। তাহলে এটা 40 ওয়ার্ডসের মধ্যে হলেও চলতো। আমরা এখানে দুটো শব্দ বেশি দেখতে পাচ্ছি, কোনো প্রবলেম নেই। প্রেসি এভাবেই লিখতে হয়, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। নিয়মিত যদি আমরা প্র্যাকটিস করি ধৈর্য সহকারে, নিশ্চয়ই আমরা যে কোনো প্যাসেজ পড়ুক না কেন সেই প্যাসেজটা পড়ে আমরা সুন্দরভাবে প্রেসি লিখতে পারবো। আমার ক্লাস ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় এই ক্লাস তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের কাজে লাগতে পারে তাদের শেয়ার করে দেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।